আরে মিনু, কোনো খবর দিলে না কেন? ভেতরে আয়। দিদি, দিদি, কেমন আছিস? কি হয়েছে? কিছু বলছিস না কেন? জামাই কোথায়? বল না, কি হয়েছে? আগেই বলে দিয়েছিলাম, ওদের থেকে কিছুই লুকোয়নি। বিয়ের আগেই বলে দিয়েছিলাম আমাদের পক্ষে এতটা দেওয়া সম্ভব নয়, এটুকুই দিতে পারবো, ব্যাস। কিন্তু মা, ওরা তো মানছেই না, রোজ রোজ একই কথা আর মারধর। সমর সিং বাবু, মিনু আমার ভাইয়ের মেয়ে হতে পারে, কিন্তু আমার নিজের মেয়ের থেকে কিছু কম নয়। বিয়েতে কোনো ত্রুটি রাখবো না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কিন্তু আপনারা যে মোটর সাইকেল আর 50,000 টাকা চাইছেন, সেটা আমাদের পক্ষে সমস্যার। সত্যি বলছি দিদি। দেখুন সবিতাদি, জীবনটা কি আর এতই সহজ? নানা সমস্যা দিয়ে ভরাই তো আমাদের জীবন। দীপক আপনাদের হবু জামাই শুধু নয়, ও হচ্ছে আপনাদের ছেলে। আর আপনি আপনার মেয়েকে যা কিছু দেবেন সবকিছু তো ওরই হবে, আমাদের আর কি আছে? ওরা সুখে থাকলেই হলো। আমার মেয়ে 8 পর্যন্ত পড়েছে, ওর বাবা বেঁচে থাকলে কলেজ পাশ করত। পড়াশোনায় ওনার খুব আগ্রহ ছিল। দিদি, আমাদের অবস্থার কথাটাও একটু ভাবুন। আরে 8 পর্যন্ত পড়ুক বা কলেজ, তাতে কি যায় আসে? ওকে তো সেই রুটি বানাতে হবে, সংসার সামলাতে হবে। কারো মাথায় বসে তো আর অর্ডার ছাড়বে না। কুষ্টি মিলে গেছে, শুধু এদের দুটো হাত এক করতে হবে। এখন এই বিয়েতে কোনো বাধা পড়া উচিত নয়, বিশেষ করে আপনাদের দিক থেকে। দেখুন সবিতাদি, অনেক সময় না বড় বড় কাজ ছোট ছোট ভুলের জন্য নষ্ট হয়ে যায়। একবার ভেবে দেখুন আপনি। দাদার সাহায্যে আমি কিছু টাকা জোগাড় করেছি, 25,000। সেগুলো সবটাই দিয়ে দেব। তার বেশি ক্ষমতা নেই, দয়া করুন, আর চাইবেন না। দয়ার কথা কেন বলছেন দিদি? ক্ষমতা না থাকলে তো নেই। আরে আমরা তো আর লোভী নেকড়ে না। এতটা এগিয়েছি যখন, এখান থেকে ফিরে যাওয়াটা মুশকিল। এখন যা আছে যেমন আছে তাই সই। পাত্রপক্ষ একটা মোটরসাইকেল আর 50,000 টাকা নগদ চেয়েছিল, কিন্তু গরিব পাত্রীপক্ষ 25,000-এর বেশি ভাবতেই পারছিল না। তবুও পাত্রপক্ষ রাজি হয়েছিল, কিন্তু ভিতরে ভিতরে খুবই অসন্তুষ্ট হয়েছিল। তারা ভাবছিলেন যে তাদের ছেলের যা যোগ্যতা সেই অনুযায়ী তারা অনেক কম পাচ্ছেন, তাদের ছেলের সাথে অন্যায় হচ্ছে। 7 পাক নেওয়ার 9 মাস পরেও পাত্রপক্ষের মনে আগুন জ্বলছিল। এই পিপাসার আগুনকে ঠান্ডা করার জন্যে তারা মেয়েটাকে শেষ অবধি মায়ের কাছে পাঠিয়ে দিল। এখন গরিব বিধবা মা তার কি বা করার ছিল? ও রোজ রাত্রে আসে, নানা কথা শোনায়, আর যাচ্ছে তাই ভাবে মারধর করে, আর শ্বশুর শাশুড়ি ওর সঙ্গ দেয়। রোজ রোজ 50,000 টাকা আর মোটরসাইকেলের কথা শোনায়। আমি বা কি করতে পারি? তোকে যে এখানে থাকতে বলবো, তাহলে তোর বোন এখানে চিরকালের মতো থেকে যাবে, কেউ ওকে বিয়ে করবে না।
আমি তো দিদিকে দিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসব। তুই বাড়ির খেয়াল রাখিস। আচ্ছা মা। মাস হয়ে গেছে বিয়ের, মনে হয় এর মধ্যে তো ভালোই টাকা জমিয়েছেন আপনি। আর এমনও নয় যে আপনার অবস্থা খুব খারাপ। ঠিক বলেছো বাবা, কিছু টাকা তো অবশ্যই জোগাড় করেছি, কিন্তু ভুলে যাচ্ছ কেন? আমার আরেকটা মেয়েও আছে, নিতা। আরে বেয়া, আপনার ভাসুরই তো বলছিলেন যে উনি আপনার মেয়েদের বাবার মতো। এখন সেই বাবার ধর্ম পালন করছেন না কেন? এই কটা টাকা তো উনি সহজেই দিতে পারেন। দেখুন বেয়ান, আমাদের কাছে কিন্তু কিছু গোপন নেই, আমরা সব জানি। মিনুর বাবার সমস্ত পেনশন আপনিই পান, আর সেটাও প্রতি মাসে। মাত্র 750 টাকা বেয়ান, মাত্র 750 টাকা। এই দুর্মূল্যের বাজারে আপনি বলুন 750 টাকা কদিন চলে? আরে বেয়া, আমরা ওই দুর্মূল্যের বাজারেই বেঁচে আছি। আপনার মেয়ে খুব কষ্টে আছে। আরে আপনি মা হয়ে এত কিপটেমি করলে কি হবে আপনার? এই মেয়ের ও তো আপনারই রক্ত, তাই না? আমার রক্তের প্রতিটা বিন্দু এক করে আপনাদের সঁপে দিয়েছে বেয়াই মশাই। দয়া করুন, আমার মেয়ের ওপর অত্যাচার করবেন না। নিজের মেয়ে ভেবে রাখবেন ওকে। আরে এখন তো আপনাদের বাড়ির লক্ষ্মী। শাশুড়ি মা, আপনি তো জানেনই আমার কন্ডাক্টরের চাকরিতে খুব একটা আয় নেই। আপনি যদি মোটরসাইকেল 50,000 টাকা দেন, তাহলেই তো আমি অন্য কোথাও গিয়ে কাজ শুরু করতে পারি না? ছোট্ট একটা কথা এতবার আপনাকে বুঝিয়েছি, তাও কিছুতেই আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন না। আরে আমি ভালো কাজ করলে ও তবেই সুখী থাকবে না, নইলে লোক দেখানো সুখী থেকে লাভ কি? আচ্ছা, আমি এলাম। 5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে সবিতার স্বামীর মৃত্যু হয়েছিল। 3 বছর আগে সবিতার একটা রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে তার একটা হাত আর একটা পা হারাতে হয়। ভাগ্যের এই পরিহাস সত্ত্বেও সবিতা তার 2 মেয়েকে মানুষ করেছিল। কিন্তু এখন যখন বড় মেয়ের উপর শ্বশুরবাড়িতে হিংসা আর অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছে, তখন এই মায়ের সাহস হয়নি এটা বলার যে মা ছেড়ে দে এই জল্লাদকে আর নিজের বাড়ি চলে আয়। হিসেব মতো সবচেয়ে সঠিক পদক্ষেপ হলো যে একটা নিপীড়িত মেয়ে নিজের স্বামীর বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি ফিরে যাবে। কিন্তু এই সুযোগটা কি সব মেয়ের কাছে থাকে? সাধারণত মেয়েদের বাবা মা এটা ভেবেই চুপ করে যান যে সময় সবকিছু ঠিক করে দেবে, সময় সব অসুখের ওষুধ। কিন্তু সেটা কি হয়? সবিতা কাকিমা, সবিতা কাকিমা, কি হয়েছে? ফরিদাবাদ থেকে তোমার জন্য ফোন এসছে। হ্যালো হ্যালো, সবিতা দি বলছেন? হ্যাঁ, আমি দীপকের কাকা। নমস্কার দাদা, কেমন আছেন দাদা? সব ঠিক আছে তো? আগে না, আপনি বরং এক্ষুনি দিল্লি চলে আসুন। কেন, কি হয়েছে? আমার মেয়ে ভালো আছে তো? মিনুর অ্যাক্সিডেন্ট হয়েছে সবিতা দি। হে ভগবান, অ্যাক্সিডেন্ট? কি করে? একটু ফোনটা দিন ওকে। দেখুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সফদরজং হাসপাতালে আসুন। বৌমা খাবার বানানোর সময় একটু উড়ে গেছে।
আমাদের মেয়েকে এখানে ভর্তি করা হয়েছে। কোন ডিপার্টমেন্ট? রান্না করতে গিয়ে পুড়ে গেছে। ওকে, আপনারা বার্ন ডিপার্টমেন্টে যান, এখান থেকে বাদিকে। আচ্ছা চলো। এসো এদিকে এসো। সিস্টার বারবারটা কোথায়? ওইদিকে। ওদিকে। এটা তো মিনু। মিনু, এ কি হলো? বল মা। দেখ 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 দেখ, আমরা এসে গেছি। তুই ভয় পাস না, তুই ভয় পাস না, তুই ঠিক হয়ে যাবি। দিদি, দিদি যখন মিনু মা, দেখ আমরা এসে গেছি মা। আপনারা কি করছেন? আমার মেয়ে কথা বলছে। হ্যাঁ, কিন্তু এখনো অজ্ঞান আছে আর চিৎকার করে আপনারা অন্যদের অসুবিধায় ফেলছেন। ম্যাডাম, এর কি হয়েছে? কি করে হয়েছে? সেটা আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন প্লিজ। আর চিৎকার করবেন না। 2 ঘন্টা আগে ভর্তি হয়েছে আপনার মেয়ে, আর নার্স বলছিল যে যারা ওকে এখানে এনেছিল তারা তো তখনই পালিয়েছে। এখানকার বিল পর্যন্ত দেয়নি, কিছুই না, ব্যাস রেখে চলে গেছে। কিন্তু আমার মিনু ঠিক হয়ে যাবে তো? 95%, মানে 95% পুড়ে গেছে আপনার মেয়ে। অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু, এসব কি করে হলো? সেটা আমি কি করে বলবো? এটা তো তারাই জানে যারা ওকে এখানে নিয়ে এসেছিল, আর পালিয়েও গেছে। আপনারা হসপিটালের অ্যাডভান্সটা জমা করে দিন, আর অন্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো করে দিন। আমাকে এক্ষুনি চিকিৎসা শুরু করতে হবে। ক্রিটিক্যাল অবস্থা, বুঝতেই তো পারছেন। হ্যালো। বাবা দীপক, আমি মিনুর জেঠু বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? বলবে তো তুমি বাবা, মিনু এইভাবে কি করে পুড়ে গেল বাবা? কাকা মিনুর মাকে ফোন করেছিল তো, ওনাকে তো সবকিছুই বলা হয়েছে। এখন আমি আর কি বলবো? রোজকারের মতো খাবার পুড়িয়ে দিয়েছে ও। কিছু একটা হয়েছে রান্নাঘরে, তাতেই আগুন লেগে গেছে আর কি। বাবা দীপক, মিনুর অবস্থা খুব খারাপ, আর এই অবস্থায় তুমি ওকে হাসপাতালে ফেলে চলে গেছো কেন? তাহলে আর কি করতাম? এখন মিনুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর একটা কথা ভালো করে শুনে নিন, হাসপাতালে যে বিল হবে না, বিলটা আমাদের নামে করাবেন না। 1 টাকাও দেবো না আমি। যখন আমি টাকা চেয়েছিলাম তখন তো খুব ন্যাকামো করেছিলেন আপনারা। আর বারবার এরকম ফোন করবেন না, মানুষের আরো কাজ থাকে। দীপক, কি বললো দাদা? কিছু তো বলুন। কি বললো জামাই? মা, জেঠু ওই এক্ষুনি 40,000 টাকা দিতে হবে। 40,000? 40? তোমরা এক কাজ করো, তোমরা এখানেই থাকো, আমি টাকা জোগাড় করে আনছি। মীনাক্ষীর দেহের 95% পুড়ে গিয়েছিল। তার স্বামী আর তার শ্বশুরবাড়ির লোকজন তাকে হাসপাতালে জঞ্জালের মতো ফেলে গিয়েছিল। তার চিকিৎসা তখনই শুরু হয় যখন তার মা আর তার জেঠু
হাসপাতালে টাকা জমা দিলেন। মীনাক্ষীর অবস্থা খুব খারাপ ছিল, বাঁচার আশা প্রায় ছিলই না। কিন্তু মীনাক্ষীর মা সবিতা এত সহজে হার মানার ব্যক্তি ছিলেন না। 50,000 আর মোটরসাইকেল দিলাম না বলে ওরা এইভাবে প্রতিশোধ নিল? এইভাবে দাদা আমার মিনুকে পুড়িয়ে দিল? এখন এসব ভেবে কোনো লাভ নেই। এখন শুধু এটাই প্রার্থনা করো কোনোভাবে আমাদের মিনুর প্রাণটা বেঁচে যাক। আমার মিনুর কিচ্ছু হবে না, কিন্তু যারা ওর সাথে এটা করেছে, ঠাকুরের দিব্যি দিয়ে বলছি, ওদের সাথেও কিছু না কিছু হবেই। খুব খুব খারাপ হবে। আমার নিজের ওপর লজ্জা করছে। আমি কেমন মা, অসহায় হয়ে নিজের মেয়েকে আগুনে ফেলে দিলাম। কিন্তু আমি ওকে এই আগুন থেকে বার করব, আর ওদের সবাইকে পুড়িয়ে দেবো আমি, সবাইকে। আরে দিদি, এই সফদরজং হাসপাতাল তো আমাদের এলাকাতেই, কিন্তু দুর্ঘটনা তো ফরিদাবাদে হয়েছে। দুর্ঘটনা না সাহেব, অপরাধ হয়েছে। অপরাধ আর কোথায় হয়েছে তাতে কি এসে যায়? এসে যায় দিদি, অনেক কিছু এসে যায়। একদিকে আপনার বাড়ি আর আরেকদিকে অন্যের বাড়ি। কেউ তো অন্যের বাড়িতে ঢুকতে পারে না। না আরে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে এই লোকগুলো। আমার অসহায় মেয়েটাকে পুড়িয়ে দিল ওর শ্বশুর বাড়ির লোক। আপনি লিখুন না, লিখুন, একটা ডায়েরি করে দিন সাহেব। ডায়েরি তো ফরিদাবাদ পুলিশই নেবে, আমি কিছু করতে পারবো না। কি বললেন আপনি? দীপক সিং, অরূপনগর বস্তি? হ্যাঁ সাহেব, ও আর ওর বাড়ির লোকেরা আমার মেয়েকে জীবন্ত পোড়াবার চেষ্টা করেছে। এক মিনিট। ইয়ে স্যার। আচ্ছা সিং, আজ যে এনসি গুলো জমা পড়েছে না, তার ফাইলটা নিয়ে এসো তো একটু। ইয়েস স্যার। আচ্ছা, আপনার মেয়ের নাম মিনু না মীনাক্ষী নাকি মীনাক্ষী সিং? মীনাক্ষী, আমরা মিনু বলে ডাকি। আপনার মেয়ের স্বামী দীপক সিং আজ সকালে এনসি করিয়েছে যে ওর স্ত্রী সকালে রান্না করতে গিয়ে পুড়ে গেছে। আর স্টেটমেন্ট হচ্ছে যে আমি মীনাক্ষী সিং সজ্ঞানে এটা জানাচ্ছি যে আমি পুড়ে গিয়ে যে ক্ষত হয়েছে এটা রান্নাঘরে খাবার করতে গিয়ে দুর্ঘটনার কারণে হয়েছে। এতে আমার স্বামী বা শ্বশুরবাড়ির লোকের কোনো দোষ নেই। এতে ওদের যেন দায়ী না করা হয়। যা হয়েছে আমার ভুলে হয়েছে, মীনাক্ষী সিং। আর মীনাক্ষী টিপসইও দিয়েছে ডিক্লারেশনে। এসব জালিয়াতি, খুব চালাকি আর ধূর্ততার সাথে নিজেদের দায়িত্ব আর পাপ দুটো থেকে পালাতে চাইছে। সেসব তো আমি জানি না। আমাদের এখানে এনসি রেজিস্টার হয়েছে, আমি সেটা আপনাকে পড়ে শোনালাম। এবার আপনি সত্যিটা শুনুন। ওরা আমার মেয়েকে জীবন্ত পুড়িয়ে দেবার চেষ্টা করেছে। পনির জন্য বেচারিকে খুব অত্যাচার করত। যখন আপনার মেয়েকে পনের জন্য অত্যাচার করা হচ্ছিল তখন কি আপনি ঘুমোচ্ছিলেন? তখন আপনি অভিযোগ করেননি কেন? তখন আপনি চুপ করে বসেছিলেন। যখন এত বড় ঘটনা ঘটে গেল তখন আপনি পনের বাহানা বানাচ্ছেন। বাহানা আমি বানাচ্ছি না সাহেব, বাহানা ওরা বানাচ্ছে যে আমার মিনু রান্না করতে গিয়ে পুড়ে গেছে। তাহলে ও এতে টিপসই করলো কেন? আমি তো সেটাই বলছি। আমার মেয়ে টিপসই দেবে কেন? 8 পর্যন্ত পড়েছে, সাইন করতে পারেও। ওরা ওকে হয়তো বাধ্য করেছে টিপসই দিতে। এগুলো সব জালিয়াতি। সে আপনি আর আপনার মেয়ে যান। আমি এখন আপনার কেস নিতে পারবো না, এফআইআর নেওয়া যাবে না। এখানে আসার আর যাওয়ার রাস্তাটা কিন্তু একই। আমি আপনাদের মিথ্যা সান্ত্বনা দেব না। বাঁচার চান্স ধরে নিন প্রায় নেই। অমন কথা বলবেন না ডাক্তার। আমাদের সোনার মতো মেয়ে, খুবই সাহসী মেয়ে হোক। দেখুন, আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার কাজ আপনাদের সত্যিটা বলা, তাই বলে দিলাম।
আমরা শেষ চেষ্টা করছি। অনেক রক্তের প্রয়োজন হবে। যত তাড়াতাড়ি পারেন আপনারা এই রক্তটা জোগাড় করুন। এটা খুব জটিল কেস। গলার নিচ থেকে গোটা শরীরটাই পুড়ে গেছে। মিঠুর মা, এবার নিজেকে দোষারোপ করা বন্ধ করো। দোষারোপ করবো না কেন? আমার মেয়ের দুঃখ আমি বুঝতে পারিনি। ছোটবেলা থেকে আগুনকে কত ভয় পেত। গায়ে যদি একটা তেলের ছিটেও লাগতো ছটফট করত। আমার মেয়েটা হয়তো কত চিৎকার করেছে, কত কেঁদেছে, কত ছটফট করেছে। আপনারা কি পেশেন্টের আত্মীয়? দেখুন, আমি বন্দনা বর্মা, ন্যাশনাল কমিশন ফর উইমেন্স থেকে এসেছি। আপনার সাহায্যের জন্য এসেছি। প্লিজ আমাকে বলুন, এসব কি করে হলো, কখন হলো? সালে সারা দেশে 12,000 মৃত্যুর রিপোর্ট হয়েছিল, যেটা পণের জন্য পুড়িয়ে মারার রিপোর্ট ছিল। এই সংখ্যা প্রতি বছর 12% হারে বাড়ছে। এগুলো এমন কেস যাতে এফআইআর দায়ের হয়, চার্জ প্রমাণ হয়, কিন্তু কে জানে এমন কত কেস থাকে যাদের কোনো রিপোর্টও হয় না আর কোনো তদন্তও হয় না। দেশের প্রায় সব বড় হাসপাতালের বার্ন ওয়ার্ডে ন্যাশনাল কমিশন ফর উইমেনের প্রতিনিধিরা প্রতিটি কেস ধরে ধরে চেকিং করেন, যাতে এমন কোনো আনরিপোর্টেড কেস ধরা পড়ে যায় যেখানে ষড়যন্ত্রের গন্ধ আছে। দেখুন সবিতা দেবী, হতাশ হবেন না। আমরা আপনার মেয়েকে ন্যায় পাওয়াবার সম্পূর্ণ চেষ্টা করব। আপনি একবারও হাসপাতাল গেলেন না মেয়েটার অবস্থা দেখতে, একবারও ওই মেয়েটার শ্বশুরবাড়িও গেলেন না এই ঘটনার তদন্ত করতে, আর আপনি সরাসরি এনসি রেজিস্টার করে দিলেন ইন্সপেক্টর। ম্যাডাম, মেয়েটার স্বামী, ওর শাশুড়ি আর ওর কাকা নিজেরা এখানে এসে ওদের স্টেটমেন্ট দিয়েছিলেন, আর মেয়েটার স্টেটমেন্টও টিপসই সহ দিয়েছিলেন। তাহলে এনসি নেব না তো কি করব? ওই মেয়েটার মাও তো এখানে এসেছিলেন, আর আপনাকে একটা বড় সূত্রও দিয়েছিলেন যে মেয়েটা নিজে সই করতে জানে। তাহলে এই আঙুলের ছাপ নেবার কি কারণ? এর পরেও আপনি একবারও মেয়েটার সাথে দেখা করা জরুরি মনে করলেন না? অজ্ঞান লোকের সাথে দেখা করব? আর আমরা কি করে মানব যে এটা একটা পণের কেস? মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়ির বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিল কি? ছেলের বাড়ির লোকেরা 95% বার্ন হওয়া নিজেদের বাড়ির বউকে হাসপাতালে ফেলে এলো, একবারও ওখানে দেখতে গেল না, চিকিৎসার জন্য একটা নয়া পয়সাও দিল না। আপনার কিছুই অস্বাভাবিক লাগেনি? আপনার এটাও অস্বাভাবিক লাগেনি যে একজন 95% পুড়ে যাওয়া মহিলা ওই কাগজে টিপছাপ কি করে দিতে পারে? এই ছাপটা কি পোড়ার আগে লাগিয়েছিল না পোড়ার পরে? কিছুই মনে হয়নি? একবারও আপনার মনে এটা এলো না এই কেসটা অ্যাক্সিডেন্টাল ফায়ার নয়, এটা একটা ডাউরি বার্নিং কেস? যদি আমি তদন্ত করি আর এটা প্রমাণ হয় এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার কেস, তাও এটা পণের কেস হবে না, কারণ মেয়েটার কোনো স্টেটমেন্ট আমাদের কাছে নেই। আর এফআইআর যতক্ষণ না হচ্ছে এই কেস অ্যাক্সিডেন্টাল ফায়ারই থাকবে। এই সহজ কথাটা আপনি বুঝতে পারছেন না? দেখুন, এইটুকু, মাত্র এইটুকু উন্নতি হয়েছে অবস্থার, কিন্তু কখন জ্ঞান আসবে সেটা আমি কেন, কোনো ডাক্তারই বলতে পারবে না। জ্ঞান ফেরার অনেকগুলো লেভেল আছে। একটা হচ্ছে পুলিশকে সিরিয়াস স্টেটমেন্ট দেওয়ার অবস্থা, সেটা দূরে, অনেক দূরে। দূর হলেও আমরা দূর পর্যন্ত যাব, আশা ছাড়ব না। বন্দনা দেবী, আমি কেসটা ভালোভাবে বুঝে গেছি, যা করার আমি অবশ্যই করব, কিন্তু এসবের জন্য মেয়েটার স্টেটমেন্ট দরকার।
ডাক্তার বলেছেন ওর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। তাহলে ততক্ষণ অপেক্ষা করে যাক ম্যাডাম। আমি 24 ঘন্টাই অ্যাভেলেবেল আছি। যখনই জ্ঞান আসবে আমাকে কল করবেন, যখনই হোক না কেন, আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ এসডিএম সাহেব। সবিতা দি, যা হবার তা হয়েছে, সেটা ছেড়ে দিন। যদি হাওয়া দেন আগুন আরো বাড়বে। সব খবর আসছে আমার কাছে। পুলিশ স্টেশনে চক্কর দেওয়া হচ্ছে, অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে। পাগল হয়ে গেছেন আপনি? বুড়ো মেয়ে আছে আপনার, আর এটাও ভুলে গেছেন আপনি আর এখন গোটা নয়, অর্ধেক হয়ে গেছেন। অর্ধেক। একটা পা আর একটা হাত নিয়ে আজ পর্যন্ত কেউ দৌড়ে জিতেছে? যদি আমার দ্বিতীয় হাত আর দ্বিতীয় পা কাটা যায় যাক, কিন্তু শেষ পর্যন্ত দুর্গতি তোমাদেরই হবে। মানছি তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি অনেক দেরি করেছি, অনেক দেরি করে দিয়েছি আমি, কিন্তু এতটা দেরিও হয়নি যে আইনের ঘরে আমি শুধুই হতাশা পাবো। তোমাদের সবাইকে জেলে পাঠাবো আমি। ভালো কথা বলতে এসেছিলাম তোমায়, এসব ভাষণ শুনতে আসিনি। দেখো এখনো সময় আছে, সামলে নাও, বুদ্ধি খাটিয়ে কাজ করো, এটা বুঝলে তোমারই ভালো। আরে তুমি কাউকে কি বোঝাবে? আমার মেয়েকে জীবন্ত পুড়িয়ে দিয়ে নিজের বাহাদুরের প্রমাণ দিতে এসেছো আমাকে? কাপুরুষ কোথাকার! হাসপাতালে ফেলে পালিয়ে গেছ। সামান্য সাহস থাকলে আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে, আমার সামনে দাঁড়াতে পারতে। আরে তোমাদের সবাইকে শাস্তি দিয়ে তবেই আমি মরবো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। পুড়ে যাবার পর গোটা 1 সপ্তাহ মীনাক্ষী জ্ঞান আর অজ্ঞানের মাঝামাঝি অবস্থায় ছটফট করল। দেহের 95% পোড়া ক্ষতের সঙ্গে লড়তে লাগল। অবশেষে আশার একটা আলো দেখা গেল। মীনাক্ষী বয়ান দেবার মতো অবস্থায় আসলো। ও পুলিশকে বলল যে ওর সাথে কি হয়েছিল, কিভাবে হয়েছিল আর কেন হয়েছিল। সেদিন সকালে স্নান করে বাথরুম থেকে সবে বেরিয়েছি। ওই সকালের ঠিক আগের দিন রাত্রে দীপক আমায় বেল্ট দিয়ে খুব মেরেছিল।
প্রত্যেক দিন আমাকে মারতো, কখনো বেলন, কখনো বেল্ট দিয়ে। আমার শাশুড়ি আর কাকা একটাই কথা বলতো, মোটর সাইকেল আর 50,000 টাকা নিয়ে এসো তোমার মায়ের থেকে। আমি ভাবলাম প্রত্যেক দিনের মতো মার আর গালি খাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু কিন্তু না, সেদিন ওই লোকগুলোর উদ্দেশ্য অন্য কিছু ছিল। কি হয়েছে? কি ব্যাপার? বাবা দীপক, যা, এগিয়ে যা, সাহস রাখ। তারপর কি হলো আমার কিছু মনে নেই। এবার আমি দেখছি লোকাল পুলিশ স্টেশন কি করে এফআইআর না নেয়। আসুন। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তোকে ঠিক করিয়ে দেব। কাঁদিস না, এই লড়াই আমরা একসাথে লড়বো। হ্যাঁ, সবকিছু আগের মতো হয়ে যাবে। শুধু আমাদের চিন্তা আলাদা হবে। আমরা ভয় পাবো না, আমরা নত হব না। ব্যাস, অনেক হচ্ছে। ইন্সপেক্টর। ইয়েস স্যার। দীপক আর তার পুরো পরিবারকে কাল সকালে কোর্টে পেশ করবেন, আর আপনার ইনভেস্টিগেশনের ডিটেল রিপোর্ট চাই আমার। ইয়েস স্যার। আর একটা ডিটেল রিপোর্ট চাই। কি রিপোর্ট স্যার? যাতে এটা জানা যাবে আপনার কি এমন সমস্যা ছিল যে আপনি এফআইআর নেননি আর এই কেসের তদন্ত শুরু করেননি, যেখানে মেয়েটার উপর অ্যাটেম্পটেড মার্ডার হয়েছে। ব্যাপারটা খুব সিরিয়াস ইন্সপেক্টর। কি হয়েছে ডাক্তারবাবু? দেখুন, মিনুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখন কেমন আছে দিদি? দেখো, তোমার দিদি আর বেঁচে নেই। আই এম রিয়েলি সরি। দিদি
এসডিএম কে বয়ান দেবার ঠিক 3 দিন পর মীনাক্ষী ওরফে মিনু মারা গেল। ওর স্বামী দীপক, দীপকের মা আর দীপকের কাকার বিরুদ্ধে সেকশন 498A জারি হলো আর 3 জনকেই গ্রেফতার করা হলো। আপাতত দীপকের মাকে মেডিকেল গ্রাউন্ডে ছাড়া হয়েছে, কিন্তু দীপক আর দীপকের কাকা এখনো পুলিশ হেফাজতে আছে আর কোর্টে কেস চলছে। মীনাক্ষীর মা সবিতা এই কেস শেষ পর্যন্ত লড়ার পণ করেছেন আর ন্যাশনাল কমিশন ফর উইমেন্স ওনার সাথে থাকার আশ্বাস দিয়েছে। পণ প্রথা আইনত অপরাধ। সরকারের প্রচুর চেষ্টা আর কঠিন আইন সত্ত্বেও এটা যেন শিকড় গেড়ে বসেছে। আমাদের সমাজের ধমনীতে রক্তের মতো বয়ে চলেছে। যখনই কোনো ছেলে পণ দাবি করে থাকে তখন আসলে সে নিজের সম্মানটাকে মূল্য নির্ধারণ করে বিক্রি করে দেয়। যখন কোনো পরিবার পণের দাবি করে তখন তারা আসলে নিজেদের সম্মান আর গৌরবের নিলাম করে দেয়। আর যখন কোনো মেয়ে পণ দিতে রাজি হয় তখন সে নিজের থেকেই লোভের আগুনে পুড়ে মরার জন্য ঝুঁকি নিয়ে ফেলে। আর এই আগুন অনেক নিরপরাধ মেয়ের জীবন ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলে। আর যে পরিবার পণ দিতে সম্মত হয় তারা নিজের মেয়ের সাথে সাথে অন্য অনেক মেয়েকে পণের সর্বনাশা আগুনের দিকে ঠেলে দেয়। যখন কঠোর আর শক্ত আইন পণ প্রথাকে আটকাতে পারছে না তখন তীক্ষ্ণ বাক্যবান কি কাজে আসতে পারে? হয়তো হ্যাঁ। প্রত্যেক সোসাইটির নোটিশ বোর্ডে, প্রত্যেক মন্দির, প্রত্যেক সিনেমা হল, প্রত্যেক হোটেল, প্রত্যেক মলের বাইরে, প্রতি পাড়ায়, মানে প্রত্যেকটা পাবলিক প্লেসে যদি একটাই সতর্কবাণী ছেয়ে যায় যে পণ একটা প্রথা নয় বরং একটা সামাজিক রোগ, তাহলে হয়তো মানুষের চিন্তায় সামান্য পরিবর্তন আসতে পারে। পণ নামের এই মহামারীকে আটকাবার জন্য আরও একটা উপায় আছে। আমাদের সন্তানদের ছোটবেলা থেকে শেখাতে হবে যে পণ কোনো প্রথা নয় বরং একটা রোগ। যদি বাচ্চাদের স্কুলের টেক্সট বইয়ের মধ্যে দিয়ে ওদের পণের বিরুদ্ধে সচেতন করা যায় তাহলে হয়তো পণের বিরুদ্ধে লড়াইয়ে জয় পাওয়া সম্ভব। হয়তো এমন একটা নতুন প্রজন্ম তৈরি হবে যারা পণ প্রথাকে সব রকমভাবে বর্জন করবে। আমরা আমাদের বাচ্চাদের ঈশ্বর আর সমস্ত রকম ভালো মূল্যবোধ শিখিয়ে থাকি, কিন্তু আমরা তাদের অপরাধ সম্পর্কে সচেতন কেন করি না? ক্রাইম পেট্রোলে আমরা বারবার বাচ্চাদের সঠিক শিক্ষার মাধ্যমে বদল আনার ব্যাপারে জোর দিয়ে থাকি। আমাদের এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস আছে যে আমরা যেমন বীজ বপন করব তেমনই ফল পাব। শুধু তখনই আমরা এমন একটা সমাজের কল্পনা করতে পারি যেখানে হতে পারে, চলতে পারে এমন শব্দ শোনা যাবে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তকের আরেকটা এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।